হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো ভাই, আজ থেকে 800 বছর আগে ভারতীয় হিন্দু রাজাদের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে বিধর্মী বৈদেশিক আক্রমণকারীরা অসংখ্যবার আমাদের ভারত ভূমিতে আক্রমণ চালিয়েছে। বামপন্থী ঐতিহাসিকরা এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের যতই মহান বানানোর চেষ্টা করুক না কেন, সত্য কোনোদিন চাপা থাকে না। বন্ধুরা, আনুমানিক 1200 এডিতে আফগানিস্তান থেকে আসা বখতিয়ার খলজি নামের এক খর্বকায় কুৎসিত নরপিচাস উত্তর পশ্চিম ভারতের ছোট ছোট হিন্দু রাজাদের নাকে দম করে রেখেছিল। উত্তর পশ্চিম ভারতের একের পর এক হিন্দু রাজ্য ধ্বংসের পর এই আক্রমণকারী শতাব্দী প্রাচীন ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালিয়ে প্রায় 10,000 নিরীহ বৌদ্ধ ভিক্ষুকে হত্যার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে থাকা অতি মূল্যবান পুস্তকগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, যেই আগুন দীর্ঘ 6 মাস ধরে জ্বলতে থাকে। বিহারে নারকীয় হত্যাযজ্ঞ ও লুণ্ঠন চালানোর পর একরকম বিনা যুদ্ধেই বখতিয়ার খলজি বাংলা জয় করে নেয়। খলজির এই আক্রমণগুলো রাজপুত রাজাদের মনেও ভয় ধরিয়ে দিয়েছিল। বাংলা বিহার জয়ের পর এই নরপিচাস নিজেকে সর্বশক্তিমান ভাবতে শুরু করে, কিন্তু এই নরপিচাস জানতো না যে তার একটি ভুল সিদ্ধান্ত তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আসলে বখতিয়ার খলজি তিব্বত অভিযানের আড়ালে কামরূপ আক্রমণ করতে চেয়েছিল। নরপিচাস ভেবেছিল কামরূপের রাজা খুব সহজেই তার সামনে মাথা নত করে নেবে, তাই 10,000 অশ্বরোহী সৈন্য নিয়ে এসে কামরূপ অভিমুখে রওনা হয়। কিন্তু সে জানতো না যে তার প্রতিটি পদক্ষেপ তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কারণ কামরূপের রাজা স্বয়ং কালরূপে তার জন্য অপেক্ষা করছিল। বন্ধুরা, এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1192 এডিতে, যখন উত্তর ভারত তথা দিল্লির শেষ হিন্দু সম্রাট পৃথিবীরাজ চৌহান তারাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়। আর এই পরাজয়ের মাধ্যমে উত্তর পশ্চিম ভারত প্রথমবারের মতন মুসলিম শাসনে চলে যায়। দিল্লির সিংহাসন তখন মোহাম্মদ ঘুরির দখলে। আর এই সময়কালে দিল্লি থেকে 1000 কিলোমিটার দূরে আফগানিস্তানের কাবুলে বখতিয়ার খলজি নামের এক কালো কুৎসিত খর্বকায় নরপিচাস মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে চাকরির আবেদন নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু খর্বকায় দেহ এবং বাহুদ্বয় অত্যাধিক লম্বা হওয়ার কারণে আফগান বাহিনীতে তার কোনো রকম জায়গা হচ্ছিল না। কিন্তু মোহাম্মদ ঘুরি দিল্লি জয়ের পর তার বিশ্বস্ত গোলাম কুতুবউদ্দিন আইবাকের হাতে দিল্লির শাসনভার সঁপে দিয়ে সে আফগানিস্তানের গজনিতে ফিরে যায়। তাই বুক ভর্তি আশা নিয়ে বখতিয়ার খলজি সুদূর আফগানিস্তান থেকে কুতুবউদ্দিনের দরবারে আসে চাকরির আশায়, কিন্তু তার কুৎসিত চেহারার কারণে এখানেও সে চাকরি পেতে ব্যর্থ হয়। কিন্তু ভাগ্যক্রমে অযোধ্যার গভর্নর মালিক হাসামউদ্দিন বখতিয়ারকে বর্তমান উত্তর প্রদেশের ভাগবত ও ভেউলি নামক দুটি পরগনার দায়িত্ব অর্পণ করে। কিন্তু নরপিচাসের মনে অন্য কিছু চলছিল। বন্ধুরা, ভাগবত ও ভেউলির প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে বখতিয়ার খলজি আশেপাশের ছোট ছোট হিন্দু সামন্তদের আক্রমণ ও লুটপাট করতে শুরু করে দেয়, যে কারণে খিলজি সম্প্রদায়ের আরো অনেক লোক দলে দলে তার বাহিনীতে যোগ দিতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই বখতিয়ার খলজি 2000 অশ্বরোহী সৈন্য সহ একটি বাহিনী গড়ে তোলে। এই বাহিনীর সঙ্গে নিয়ে বখতিয়ার খলজি ধীরে ধীরে পূর্ব ভারতের দিকেও অগ্রসর হতে থাকে। আর এই সময়কালে বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতি চরম শিখরে ছিল। নালন্দার যশ এবং খ্যাতি তখন সমগ্র বিশ্বে ছড়িয়েছিল। পারস্য, চীন, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিদ্যার্থীরা এখানে অধ্যয়ন করতে আসতো। 426 খ্রিস্টাব্দে গুপ্ত রাজবংশের সম্রাট প্রথম কুমারগুপ্ত দ্বারা স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের প্রাচীন গ্রন্থাগারে ছিল অসংখ্য রহস্যময়ী পুস্তক। এছাড়া বৈদিক যুগের প্রাচীন ম্যানুস্ক্রিপ্টগুলোও এই গ্রন্থাগারে সংরক্ষিত ছিল। বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু নালন্দার প্রাচীন গ্রন্থাগারে থাকা রহস্যময় আয়ুর্বেদিক পুস্তকগুলোতে বর্ণিত ঔষধগুলো এত পরিমাণ শক্তিশালী ছিল যে এই ঔষধের কারণে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস হতে হয়েছিল। আসলে বিহার আক্রমণের পূর্বে বখতিয়ার খলজি একবার খুব অসুস্থ হয়ে পড়লে তুর্কি ও আফগানিস্তান থেকে আসা মুসলিম হাকিমরাও তাকে কিছুতেই সুস্থ করে তুলতে পারছিল না। কিন্তু এই সময় নালন্দার আয়ুর্বেদ বিভাগের আচার্য রাহুল শ্রীধরের খ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়েছিল। বিরল থেকে বিরলতম রোগের চিকিৎসাও তার জানা ছিল। এই খবর বখতিয়ারের কানে গেলে সে আচার্য রাহুল শ্রীধরকে ডেকে পাঠায় এবং রাহুল শ্রীধরের কাছে প্রস্তাব রাখে, যদি সে বখতিয়ারকে সুস্থ করে দিতে পারে তাহলে তার বাহিনী কখনো নালন্দা আক্রমণ করবে না। এর সাথে রাহুল শ্রীধরকে শর্ত দেওয়া হয় যে তার দেওয়া কোনো ঔষধ সে সেবন করবে না, তাকে এমনিতেই সুস্থ করতে হবে, কারণ বখতিয়ারের মনে ঔষধে বিষ মিশিয়ে দেওয়ার ভয় ছিল। এমন অবস্থায় আচার্য রাহুল শ্রীধর নালন্দার সুরক্ষার কথা চিন্তা করে বখতিয়ারের কথায় রাজি হয়ে যায় এবং ঔষধের বদলে বখতিয়ারকে একটি কোরআন দিয়ে সেটি পাঠ করার পরামর্শ দেন। বখতিয়ার ও রাহুল শ্রীধরের কথা মতো কোরআন পাঠ করা শুরু করেন এবং অলৌকিকভাবে কিছু দিনের মধ্যেই সে
সুস্থ হয়ে ওঠে। তাই আবারও এই চমৎকারের বিষয়ে জানার জন্য রাহুল শ্রীধরকে ডেকে আনা হয়। রাহুল শ্রীধর বলল এখানে চমৎকারের কিছুই নেই। তিনি শুধু কোরআনের পাতায় ঔষধ মেখে দিয়েছিলেন। বখতিয়ার যখন জিভে হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা পরিবর্তন করত, তখন সেই ঔষধ তার শরীরে প্রবেশ করে যেত। কিন্তু এই নরপিচাস আয়ুর্বেদের এমন চমৎকারী গুণাগুণ এবং তার মুসলিম হাকিমদের ব্যর্থতা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাই সুস্থ হওয়ার মাত্র 3 দিনের মধ্যেই এই অকৃতজ্ঞ নরপিচাস নালন্দা আক্রমণ করে বেছে বেছে নিরীহ বৌদ্ধ ভিক্ষুদেরকে হত্যা করা শুরু করে। জ্বালিয়ে দেওয়া হয় নালন্দা সেই প্রাচীন গ্রন্থাগার, যেখানে সংরক্ষিত ছিল হাজার হাজার অতি মূল্যবান পুস্তক। প্রায় 5 দিন ধরে চলা এই হত্যাযজ্ঞে 10,000-এরও বেশি বৌদ্ধ ভিক্ষুকে হত্যার পাশাপাশি সম্পূর্ণরূপে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিহারে বীভৎস হত্যাকাণ্ড ও লুটপাট চালানোর পর এই নরপিচাসের নজর পড়ে বাংলার উপর। কারণ বাংলা ছিল তখন আর্থিক দিক দিয়ে অনেকটাই সমৃদ্ধশালী। তাই বাংলার ধন সম্পদ লুণ্ঠন করার আশায় 1203 AD-তে ঝাড়খণ্ডের গভীর জঙ্গলের ভিতর দিয়ে বখতিয়ার খলজি তার 17 জন বিশ্বস্ত সঙ্গী নিয়ে বাংলার দিকে অগ্রসর হতে থাকে। আর তার মূল বাহিনী অন্য রাস্তা দিয়ে বাংলার দিকে ধেয়ে আসছিল। আর এই সংকটময় পরিস্থিতিতে বাংলার 80 বছর বয়সের বৃদ্ধ রাজা লক্ষণ সেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে গঙ্গায় পুণ্য অর্জনে ব্যস্ত ছিল। তাই বখতিয়ারের বাহিনী একরকম বিনা যুদ্ধেই বাংলার রাজধানী দখল করে নেয়। আর লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গে চলে যায়। বিহার থেকে বাংলা পর্যন্ত বিশাল ভূভাগ দখল করার পর এই নরপিচাস নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে দেয় এবং নিজেকে বাংলা বিহারের স্বাধীন সম্রাট বলেও ঘোষণা করে। কিন্তু তার ভয় ছিল পূর্ব দিকে থাকা শক্তিশালী কামরূপ রাজ্য। যে কোনো সময় কামরূপের রাজা বাংলায় সামরিক অভিযান চালাতে পারে। তাই কামরূপকে বাগে আনতে সে একটি নতুন ফন্দি তৈরি করে। বখতিয়ার খলজি চেয়েছিল তিব্বত অভিযানের নাম করে সে কামরূপের রাজধানী দখল করবে। তাই সে কামরূপ রাজের কাছে তিব্বত অভিযানের সাহায্য চেয়ে দূত পাঠায়। কিন্তু কামরূপ রাজ পৃথু সেন বখতিয়ারের চালাকি বুঝতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তাই অহংকারী বখতিয়ার কামরূপ রাজকে শিক্ষা দেওয়ার জন্য কামরূপ অভিযানে বের হয়ে যায়। কিন্তু এই অভিযানে বখতিয়ারের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই অঞ্চলের পাহাড় জঙ্গলে ঘেরা দুর্গম রাস্তাঘাট। তাই তার একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ গাইডের প্রয়োজন ছিল। এজন্য বখতিয়ার সর্বপ্রথম উত্তরবঙ্গের একটি ম্যাচ জনগোষ্ঠীর বস্তিতে হামলা করে ম্যাচ সর্দারকে বন্দী করে জোরপূর্বক ধর্মান্তরিত করে তার নাম রাখে আলী ম্যাচ এবং তাকে দায়িত্ব দেওয়া হয় কামরূপের তৎকালীন রাজধানী গৌহাটি পর্যন্ত বখতিয়ারের বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। তাই তারা আলী ম্যাচের দেখানো পথ ধরে বখতিয়ারের বাহিনী সামনের দিকে এগোতে শুরু করে। প্রথম দিকে তারা 10 দিন পায়ে হেঁটে বর্তমান বাংলাদেশের মহাস্থান করে এসে পৌঁছায় এবং তাদের পরিকল্পনা ছিল ব্রহ্মপুত্র পার করে মেঘালয় হয়ে গৌহাটি পৌঁছানো। কিন্তু বর্ষাকাল থাকায় ব্রহ্মপুত্রের বিশাল জলরাশি পার করা কোনোভাবেই সম্ভব হয়নি। তাই আবারও আলী ম্যাচের দেখানো পথ ধরে বখতিয়ারের বাহিনী দীর্ঘ 15 দিন হেঁটে বর্তমান সেবক ব্রিজের আশেপাশের কোনো একটি স্থানে এসে পৌঁছায় এবং বহু চেষ্টা করে তারা তিস্তা পার করে ভুটান সীমান্ত ঘেঁষে গৌহাটির দিকে অগ্রসর হতে শুরু করে। এভাবে দীর্ঘ 22 দিন পায়ে হাঁটার পর গৌহাটির 7 মাইল উত্তর পশ্চিমে বিলুপ্ত পুষ্পভদ্রা নদীর তীরে এসে পৌঁছায় তারা এবং সাময়িকভাবে কামরূপ রাজকে বোকা বানানোর জন্য পুষ্পভদ্রার উপর থাকা বাঁশের সেতু পার করে তারা উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। এমন অবস্থায় মহারাজ পৃথুর সৈন্যরা বখতিয়ারের বাহিনীকে সামনের দিক থেকে আকস্মিক আক্রমণ করলে বখতিয়ারের বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং জীবন বাঁচানোর জন্য তারা আবারও সেই বাঁশের সেতুর কাছে এসে পৌঁছায়। কিন্তু বুদ্ধিমান আসাম সৈন্যরা অনেক আগে সেই সেতু ধ্বংস করে সেতুর বিপরীত প্রান্তে অবস্থান নিয়ে রেখেছিল। মানে আসাম সৈন্যরা বখতিয়ারের বাহিনীকে এমন একটি চক্রব্যূহে ফেলে দিয়েছিল যে না তারা এগোতে পারবে না তারা পিছনের দিকে আসতে পারবে। এমন অবস্থায় নদী পার করতে না পেরে বখতিয়ার ও তার বাহিনী একটি হিন্দু মন্দিরে আশ্রয় নেয়। তাই আসাম সৈন্যরা মন্দির আক্রমণ না করলেও মন্দিরের চারদিকে তারা বাঁশ দিয়ে বেড়া দিতে শুরু করে। আর এই অবস্থায় আবদ্ধ হয়ে পড়ার ভয়ে বখতিয়ারের বাহিনী এক পাশের বেড়া ভেঙে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করতে থাকে। আর এই সময়টার অপেক্ষাতেই ছিল নদীর উভয় প্রান্তে থাকা আসাম রাজের তীরন্দাজ বাহিনী। ইতিহাস সাক্ষী আছে এই যুদ্ধ থেকে বেঁচে ফিরা বখতিয়ারের একজন সৈন্য মিনহাজ উদ্দিনকে দেওয়া বর্ণনায় জানিয়েছিল যে সেই দিন নদীর উভয় প্রান্তে থাকা কামরূপ রাজের সৈন্যরা সাঁতরে নদী পার করতে চাওয়া বখতিয়ারের বাহিনীর উপর এত পরিমাণ তীর নিক্ষেপ করেছিল যে তার 10,000 সৈন্যের মধ্যে সৌভাগ্যক্রমে বখতিয়ার সহ মাত্র 73 জন বেঁচে ফিরেছিল। বাকি সৈন্যরা পুষ্পভদ্রার নদী পার করতে পারেনি, সবার জল সমাধি নিশ্চিত হয়ে যায়। কিন্তু মহারাজ পৃথুর করা একটি ভুলের মাসুল আমরা এখনো ভুগছি। সেদিন যদি মহারাজ পৃথু বখতিয়ারের পিছু নিয়ে বাংলার আক্রমণ চালাতো তাহলে আজ না থাকতো বাঁশ আর না বাঁচতো বাঁশি।
কারণ সাম্প্রতিক সময়ে প্রতিবেশী বাংলাদেশ থেকে আওয়াজ আসছে তারা নাকি আসাম সহ 7 সিস্টার দখল করে নেবে। আমি সেই মূর্খদের উদ্দেশ্যে বলতে চাই, মাঝে মাঝে বাস্তব ইতিহাস পড়ার চেষ্টা করুন। সেই আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আসাম এবং কোচবিহার কোনো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করেনি। তুর্কি, আফগান সহ বিভিন্ন বৈদেশিক আক্রমণকারী সময় অসময়ে প্রায় 17 বার আসাম সহ উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল, কিন্তু প্রতিবার তাদেরকে এভাবেই ধ্বংস করা হয়েছে। তাই 7 সিস্টারের দিকে চোখ তুলে তাকানোর আগে কোচ রাজবংশ এবং অহোম ডাইনেস্টির ইতিহাস ভালো করে পড়ে নেবেন, নয়তো আবারও সেই ব্রহ্মপুত্রের জলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।